প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খেরুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামাত বিপদে দেশ ছেড়ে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামাত ইসলামের ইশতেহার ঘোষণা। পাহাড়ে অশান্তি দূর করার অঙ্গীকার। তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট। জরিপে বিএনপির প্রতি ৭০% মানুষের সমর্থনের তথ্য। এবং নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। বিদায়ী নেবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026-এর কাউন্টডাউন। বরিশালের নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিল তারাই এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। পরে ফরিদপুরে জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। মহসিন হোসেনের ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মতো কীর্তন খোলার তীরে ২০ বছর পর বরিশালে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগটির বিভিন্ন জেলা থেকে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ৫ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সতর্ক করেন, এই জালেমরা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে বিপন্ন হবে নারী অধিকার। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সমাবেশ থেকে আশ্বাস দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এই অঞ্চলের নানা অবকাঠামোগত উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বরিশালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমানোর জন্য সফল হতে ধানের শীষে ভোট চেয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে ফরিদপুর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন,
ক্ষমতায় গেলে ফরিদপুরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ফরিদপুরে সিটি কর্পোরেশন করা সহ বিভাগ করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাতে বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, সুখে দুঃখে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও দেশের মাটি কামড়ে পড়ে থাকবে, কাউকে ছেড়ে যাবে না। কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। সোহেল রানা ভিডিও চিত্রে, আক্তার হোসেনের রিপোর্ট। দাঁড়িপাল্লার পক্ষে ধারাবাহিক সফরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের প্রথম জনসভায় কুড়িগ্রাম নিয়ে দলের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, গত 54 বছর নদী শাসনের নামে শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে, সবগুলো চোর। 54 বছরে নদী শাসনে, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আমরা ঘোষণা দিয়েছি, উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। আমরা বিপদে আছি, আমরা সুখের সময়ে আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলেই তিস্তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে বলেন জামায়াত আমির। উন্নয়নের ক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈষম্য করবে না জামায়াত। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল, এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে নির্বাচিত হলে সবাই মিলে দেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। দেশে বঞ্চিত জনপদের তালিকায় সবার আগে উঠে আসে তিস্তা অধ্যুষিত কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নাম। জামায়াতের জনসভায় আসা এসব লোকজন বলছে, দল কিংবা প্রতীক দেখে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। জামায়াত আমিরের দেওয়া এইসব প্রতিশ্রুতি এখন কতটা প্রভাবিত করতে পারে তাদের, সেটি এখন দেখার বিষয়। তিস্তা ব্যারেজ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। দেশে নতুন সূর্যোদয় হয়েছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান বলেছেন, বিএনপি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সকল সমস্যার সমাধান করবে। রাজধানী হাতিরঝিলে পেশাজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, একটি সুন্দর শ্রম মর্যাদাভিত্তিক, জ্ঞানভিত্তিক, সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চায় বিএনপি। অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। রিয়াজ ইসলামের রিপোর্ট। হাতিঝিল অ্যাম্ফিথিয়েটারে পেশাজীবীদের মতবিনিময় সভা। অবস্থানটা দেখে বুঝতে পারছেন আয়োজনে ঢাকা 17 আসনের নানান সমস্যার কথা তুলে ধরেন ভোটাররা। ভাষান্টেকবাসী যে অসহায়, গরিব ও দরিদ্র মানুষ আছে, তারা যেন এই প্রকল্পের বাস্তবায়ন করতে পারে এবং গরিব দুঃখী দরিদ্র মানুষগুলো যেন এই বিল্ডিংগুলোতে তারা একটা আশ্রয় সরাসরিভাবে পেতে পারে। কথা বলতে গেলে হয়, আমাদের ওইখানে তো কোনো প্রাথমিক সরকারি স্কুল নেই, হাই স্কুল তো দূরের কথা, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা তো আরো দূরের কথা। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, 17 বছরে আওয়ামী লীগ দেশকে বিধ্বস্ত করে দিয়েছে, সেখান থেকে টেনে তোলার জন্য বিএনপিকে প্রয়োজন। আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। 17 বছরে এই আওয়ামী লীগ দেশটাকে নিঃশেষ করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে অনেক কিছু। সেখান থেকে টেনে তোলার জন্য আর একবার দরকার অন্য কেউ না, যারা এটা পারে
তাদেরকে দরকার। শহীদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিএনপি সকল সমস্যার সমাধান করবে। মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। পরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চান নেতাকর্মীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি বলছে, আগামী 5 বছরে গুরুত্ব দেওয়া হবে 26টি বিষয়। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাহফিমুল ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা দেশের রাজনীতির পুরনো সংস্কৃতি। ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং ক্ষমতায় গেলে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া হবে সেসবের সমন্বয়ে ইশতেহার ঘোষণা করে রাজনৈতিক দলগুলো। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে 26টি বিষয়কে প্রাধান্য দিয়ে 8 ভাগে 41টি ভিশনের সমন্বয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ নামে ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। সেই যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। ইশতেহারের প্রথমেই 5টি বিষয়ে হ্যাঁ ও 5টি বিষয়ে না বলে স্পষ্ট করা হয়। হ্যাঁ এর মধ্যে আছে সততা, ঐক্য, কর্মসংস্থান। অন্যদিকে দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজির বিরুদ্ধে না বলা হয়েছে। যিনি সারা জিন্দেগি রাষ্ট্রকে দিলেন, রাষ্ট্রের অবশ্যই তার প্রতি, সেই নাগরিকের প্রতি দায়িত্ব আছে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে, এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক, সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক। কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাল্লাহ। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইশতেহার ব্যবসা, শান্তি ও শৃঙ্খলা বান্ধব। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমের জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানী পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে দলের আমির এবং চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইশতেহার ঘোষণা করেন। হতদরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে 5,000 টাকা সহায়তা, রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য, নারীদের শুধু সম অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্য, কৃষিকার্ড চালু, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা সহ 30 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহার ঘোষণা করার পর দলের আমির বলেন, এর নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারেক রহমানের সাক্ষাৎকার যেমন রয়েছে তেমনি সংবাদে বিশ্লেষণ করা হয়েছে কেন তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বিস্তারিত ওবায়দুল রশিদের রিপোর্টে।
দ্য ডিপ্লোম্যাট যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন। 4 ফেব্রুয়ারি তাদের দক্ষিণ এশিয়া বিভাগে প্রকাশ করা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। সেই সাথে রয়েছে তারেক রহমান ও বিএনপি নিয়ে বিশ্লেষণ। প্রতিবেদনে জাতীয় নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70% দেখা গেছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন 19%। প্রতিবেদনে উল্লেখিত আরেকটি জরিপ সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে বলা হয়েছে 47% বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন, আর 22.5% জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। দ্য ডিপ্লোম্যাটের পর্যবেক্ষণে বলা হয়েছে, জেনজি নামে পরিচিত তরুণ ভোটাররাই এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে, আর অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে, বিশেষ করে যেগুলোর নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, জাতীয় স্বার্থই সবার আগে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার আসনগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দিনরাত ভোর দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও জানাচ্ছেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। রাজধানী বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা 9 আসনের মুগদার মান্ডা এলাকায় সন্ধ্যা পেরিয়ে তখন অন্ধকার, কিন্তু ভোটের হাওয়ায় উৎসবমুখর চারদিক। চায়ের দোকান, অলিগলি, সবখানেই আলোচনা ভোট নিয়ে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে ঢাকা 9 আসন। এই আসনে নাগরিক জীবনের প্রধান সমস্যা গ্যাস সংকট। পর্যাপ্ত গ্যাস সরবরাহই যেন একমাত্র দাবি ভোটারদের। সমস্যা একটাই, গ্যাসের সমস্যা। যে দলে আসুক, শান্তি চাই আর গ্যাসটা চাই। আমাদের গ্যাস নাই বাড়িতে, অন্য বাড়িতে আমরা রান্না করি। আমার চাওয়ার কিছুই নাই, আর আমি চাইলেও কোনো লাভ নাই। যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, মানে ধীর গতির কাজগুলো সমাপ্ত হবে, সেই লোকেরই দরকার। এর আগে ভোট দিছি, হাসিনার আমলে দিছিলাম একবার, এর আমলে ভোট দিছি। আমরা যারা যোগ্য তারাই আমরা ভোট দিব। সন্ধ্যায় মান্ডা এলাকার বিভিন্ন পাড়ায় নির্বাচনী জনসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোটারদের মতামত নেন এই প্রার্থী। বিলটা দিচ্ছেন প্রতি মাসে গ্যাসের, কিন্তু গ্যাস নাই। এটা খুবই বড় একটা সংকট এখানে। তো সেই প্রেক্ষিতে আমরা প্রপোজ করেছি যে সংসদে গিয়ে একটা খসড়া আইন, যেখানে গ্যাস না দিতে পারলে তিতাস বিলও নিবে না। এরকম এলাকার যে সমস্যাগুলো আছে, প্লাস ন্যাশনাল ইস্যু যেমন শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো নিয়ে আমাদের খুব সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। দুপুরে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচার ও মিছিল করেন সমর্থকরা। রাজধানীর ভাসানটেকে ডেন্টাল কলেজ থেকে শুরু করে ভাসানটেক বাজার পর্যন্ত মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আমরা বলতে চাই, আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। কেবল প্রতিশ্রুতি নয়, ভোট দেওয়ার ক্ষেত্রে হিসেব কষেই প্রার্থী বাছাইয়ের কথা জানান ভোটাররা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে তাতে ভোট ভালো হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। বুধবার ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি মন্দির প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল বলেন, 35 বছর আমি এই এলাকায় ভোট করেছি, কখনো জিতেছি, কখনো হেরেছি, কিন্তু আপনাদের ছেড়ে যায়নি। নতুন তাফসিল ঘোষণা করে 12 ফেব্রুয়ারির পর শেরপুর 3 আসনে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচনের নতুন সূচি ঘোষণা করা হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
নির্বাচনের পর বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। যথাসময়ে শুরু হবে অধিবেশন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। গঠিত হবে নতুন সরকার। আর এর সঙ্গে সঙ্গে বিদায় হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সহ অন্তর্বর্তী সরকার। চ্যানেল আইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা তা পূরণ করতেই জুলাই সনদ। মনির হায়দারের সঙ্গে কথা বলেছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। আর কয়েকদিন পরেই নির্বাচন, সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আপনারা যারা যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার চলে যাবে, নির্বাচিত পার্লামেন্ট আসবে, নতুন সরকার গঠিত হবে। এটাই একটা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রক্রিয়া। সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পটভূমিতে কি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল এবং সেই ম্যান্ডেট পূরণের ক্ষেত্রে, সেই লক্ষ্য হাসিলের ক্ষেত্রে সরকার কতদূর অগ্রসর হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রমে পথের মিল নেই, মতের মিল নেই, প্রচুর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আসলে সেই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? যে দলিলটা তৈরি করা হয়েছে এটা এই নির্বাচনের সামনের নির্বাচনকে ঘিরে না, কিংবা 10 বছর 5 বছরের জন্য না, এটা একটা স্থায়ী দলিল। আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের, সেই বাংলাদেশ তৈরি করবার জন্য যে রাজনৈতিক সংস্কৃতি দরকার, সেখানে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। সেখানে ফিরে যেতেই হবে এবং সেখানে যেতে হলে এই জুলাই জাতীয় সনদ 2025 লাগবেই। হ্যাঁ না ভোটের যে প্রশ্নগুলো, আপনি কি মনে করেন যে মানুষজন বুঝতে পারবে? বড় রকমের সংবিধান সংস্কারের যে সুপারিশমালা, এটা সবাই সহজে বুঝবে, এটা বিশ্বাস বা আশা করা, এটা আমি মনে করি না ঠিক হবে। কিন্তু কি জন্য গণভোটটা হচ্ছে, কি জন্য এই জুলাই সনদের ভেতরে কি আছে, যেগুলো আছে সেগুলোর উদ্দেশ্যটা কি, এটা মানুষকে বোঝানো খুব কঠিন না। আপনি কি ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আনতে চান না চান না? আপনি কি জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দিতে চান না চান না? আপনি মুক্তিযুদ্ধের যে অবাস্তবায়িত আকাঙ্ক্ষা বা অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করতে চান কি চান না? প্রশ্ন একটাই। আপনি যদি চান এগুলোর পক্ষে থাকেন, আপনি হাঁ দিবেন, নইলে আপনি না দিবেন। তো হাঁ যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে সেখানে সংস্কার কার্যক্রমে সরকারের উপায় বর্তায় বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, এমন কেউ বলছেন বা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে আপনাদের অবস্থান? এখন এই সুপারিশ বাস্তবায়ন করতে 20 বছর লাগবে, কথার কথা ধরে নিলাম। তো এখন কি প্রফেসর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকবেন? এটা মিথ্যাচার শুধু না, এটা অবান্তর, এটা একেবারেই অবাস্তব, এটা কল্পনা। এই জাতীয় সংসদ নির্বাচনের পরে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা যথাসময়ে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর যথাসময়ে যথারীতি জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হবেন, তার নতুন সরকার গঠিত হবে, সেই সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করে বিদায় নেবে। এবারে অন্যান্য সংবাদ। গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদ কৃষিতে যুক্ত হচ্ছেন দেশের অনেক তরুণ তরুণী। বন্দরনগরী নারায়ণগঞ্জের কাউসার আহমেদেও তেমন একজন তরুণ ছাদ কৃষি উদ্যোক্তা। তিনি শহরের মাঝে সূর্য ভবনের উপরে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় এই 10তলা ভবনের উপরে ছাদ কৃষি গড়ে তুলেছেন তরুণ ব্যবসায়ী কাউসার আহমেদ। প্রায় 2200 বর্গফুট জায়গা জুড়ে বিভিন্ন জাতের সবজি, ফল আর শৌখিন উদ্ভিদ রোপণ করে তিনি যাচাই বাছাই করছেন ছাদ কৃষির সম্ভাবনা আর উপযোগিতা নিয়ে। বাড়ি বানানোর সময় কি আপনি এই যে স্ট্রাকচার, জি এগুলো কি তখনই করছেন? তখনই করছেন। ওই সময় আমি আপনার মানে প্রোগ্রাম দেখতাম, যে আমার একটা স্বপ্ন ছিল যে ছাদের মধ্যে যে বাগান করার জন্য। পেয়ারা গাছ আছে, প্রচুর পরিমাণ পেয়ারা ধরতো। তারপর আঙ্গুর ফল লাগাইছি, যদিও আঙ্গুলো টক ছিল। তারপর লাউ গাছ ছিল, এখানে কলা গাছ ছিল, একটা কলার ছড়া ছিল। ফল কম আসলেও এটার তৃপ্তি আলাদা। এই আয়োজনে চোখে পড়ে একাধিক সৌদি খেজুরের গাছ। খেজুর গাছ আমি সৌদি আরব গিয়েছিলাম, ওখান থেকে আমি চারা নিয়ে আসছিলাম। বলেন কি? জি, সৌদি আরব থেকে চারা নিয়ে আসছেন? জি স্যার। এখানে বাবার সঙ্গে নিয়মিত যুক্ত হন কন্যা মাহি। আমাদের উচিত আমরা যেখানে বসতি করছি সেখানে ছাদে তারপরে বারান্দায় বেশি বেশি করে গাছ লাগানো, এতে বসতিও হলো, গ্লোবাল ওয়ার্মিংটাও আসলো। আজকে শুধু জমিতে কিংবা মাঠে নয়, সৌদি খেজুর উঠে এসেছে ছাদে পর্যন্ত। কাউসার আহমেদ
মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা দুটি সৌদি খেজুরের চারা লাগিয়ে প্রমাণ করতে চাচ্ছেন ছাদেও এই খেজুর উৎপাদন হবে। আজকে ছাদ কৃষি শুধু স্বপ্ন নয়, অনেক তরুণের বাস্তবতার সাথে এটি সাক্ষ্য দিচ্ছে। নারায়ণগঞ্জের সস্তাপুর থেকে শাহী সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় 21 জন নিহত। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে লেখা রিপোর্ট প্রকাশ করেনি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জামাত ইসলামে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা সরওয়ার আলম সহ 12 জনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনের রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে জামাত ইসলামী। ওই মামলায় সরওয়ার আলমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে সরওয়ার আলমের সংশ্লিষ্টতা পাওয়া যেতে পারে এমন তথ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ হতে বাকি আর মাত্র 7 দিন। তাই শেষ সময়ে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। দিনাজপুর 6 আসনে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এসএডএম জাহিদ হোসেন। সকল ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, দখলদারিত্ব কাউকেই করতে দেওয়া হবে না। মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় জামায়াতের পক্ষে ভোট চান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিরাজগঞ্জ 4 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিজয়ী হলে এই বাংলাদেশে আর কোনো ফেসিবাদ কায়েম হতে পারবে না, আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না। আমাদের এই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী প্রচারে অংশ নেন। আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে সারা দেশের নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে। নড়াইল 1 আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। ইনশাআল্লাহ যদি আমরা এমপি নির্বাচিত হতে পারি, আমরা নড়াইলকে একটা মডার্ন জেলা হিসেবে আমরা তৈরি করব। ফেনী সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। জামাত ইসলামে আমি কোনোদিন নাম ধরেই বলি নাই, এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনো কালে বাংলাদেশে ক্ষমতায় দেওয়া হবে না। বগুড়া 7 আসনটি বিএনপির সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে নির্বাচন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 4 বার বিপুল ভোটে বিজয়ী হন। তার প্রয়াণের পর এই আসনে প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে, আমাদের চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী হলে, আমি এলাকার জনপ্রতিনিধি হলে, এলাকার কোনো মাস্তান চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক আমি আপনাদেরকে কথা দিচ্ছি। মানিকগঞ্জ 3 সদর সাটুরিয়া আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদেশ জাসদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী সাজু মল্লিকের পক্ষে নির্বাচনী প্রচার চালানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনে বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। মেহেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুণ গণসংযোগ করেন। আমার মা বোন সহ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট সেন্টারে যাবে এবং ভোট দেবে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিমের পক্ষে হরিণ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, আলোচনা সভা ও উঠোন বৈঠক করেন কর্মী সমর্থকরা। ময়মনসিংহ 10 আসনে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। ভোট কেন্দ্র পাহারা দিবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে 5 বছর আমি পাহারা দিব।
নওগাঁ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আরেফিন সিদ্দিকী জনি কলস মার্কা প্রতীকে ভোট চেয়ে ক্যাম্পেইন করেছেন। 18 সালে দলীয়ভাবে নির্বাচন করে যেটা পাইনি তার চেয়ে বেশিই পাচ্ছি এবার। ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। বিএনপির পক্ষেই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব, একটি গণতান্ত্রিক সরকার, মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া 4টি সিনেমা প্রচার করা হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। সুলতানা হিমোর রিপোর্ট। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28টি বিভাগে মোট 30টি পুরস্কার পেয়েছে বিভিন্ন চলচ্চিত্র। শ্রেষ্ঠ সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে খন্দকার সুমনের সাতাও। সিনেমাটি মোট 4টি শাখায় পুরস্কৃত হয়। খুব দরকার। এর মধ্যে 2 ও 3রা ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে সুরঙ্গ ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার জয়ী ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবা। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান, জর্জ সহ অনেকে। 4 ফেব্রুয়ারি বিরতি দিয়ে 5 ফেব্রুয়ারি দুপুর 3:05 চ্যানেল আইয়ে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা লাল শাড়ি। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে পুরস্কৃত হয়। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি প্রযোজনা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই লাল শাড়ির মর্যাদা সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 500-রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করাকে অসুবিধাজনক উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্ক তৈরি করেছে বিশেষজ্ঞদের মধ্যে। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক এক পরিচালক ওমর শাকির বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার অস্বীকার করার ক্ষেত্রে সংগঠনটি যে কারণ দেখিয়েছে তা সম্পূর্ণ ভুয়া। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় এই আলোচনার মধ্যে বড় বাণিজ্য সিদ্ধান্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে। এর বিনিময়ে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারত সম্মত হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমদানি শুল্ক শূন্যে নামাবে এবং $500 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে। অন্যদিকে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হবে। বুধবার সকালে খুলনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। একই দিনে বিকেলে রাজশাহীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট 7 দিন মাঠে থাকবে। উভয় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক AKM শহীদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভাগীয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই আগামী 12 তারিখে যে নির্বাচন, এটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়, এই জন্য কী কী প্রস্তুতি তাদের থেকেও আমরা জানলাম, এবং তাদের যে 2-1টা ছোটোখাটো সমস্যা আছে এটা কীভাবে সমাধান করা যায় এইগুলো আলোচনা হয়েছে। এখনকার যে তাদের প্রস্তুতি খুবই ভালো। CCTV যেটা এটা প্রায় কেন্দ্রে লেগে গেছে, এবং আপনাদের আর 2-1টা কেন্দ্রে যেখানে আপনাদেরকে বলা হয়েছে যে বাউন্ডারি ওয়াল নাই, তারা একটা বাঁশের দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে দেবে। তাদের প্রস্তুতি কোনো ভালো, এবং এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে জিয়াউর রহমান খান খনন কর্মসূচি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর উত্তর পাহাড়তলিতে কালির ছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন হবে বলেও জানান চট্টগ্রাম সিটি মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিখার উদ্দিন চৌধুরী এবং অন্যরা উপস্থিত ছিলেন। এলাকার মানুষগুলো যাতে জলাবদ্ধতা মুক্ত থাকতে পারে, এই জন্য আমরা এই কাজগুলো শুরু করেছি। পুরাটা এলাকা জুড়ে যদি আমরা একটা জলাবদ্ধতা মুক্ত রাখতে চাই, তাহলে কালীছড়া খালের আজকের এই খননের উদ্বোধন আমার মনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে টানা চতুর্থবার ফাইনালে বাংলাদেশ। 7ই ফেব্রুয়ারি ম্যাচে প্রতিপক্ষ ভারত। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের 15 বছর পূর্তি উৎসব। রোগীদের বিনামূল্যে অপারেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে হাসপাতালের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোশাররত হক। বক্তব্য দেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও MD অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, সহযোগী এন্ডোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ সারোয়ার হোসেন সহ অন্যরা। টি-20 বিশ্বকাপের বিকল্প হিসেবে 3 দল নিয়ে ঘরোয়া টুর্নামেন্টে অদম্য টি-20 কাপ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সন্ধ্যা 6টায় লিটন দাসের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। বিশ্বকাপে খেলতে না পারার ক্ষতি নিয়ে পড়ে থাকলে ক্রিকেটারদের ক্ষতি হবে বলে মনে করেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আদিল আহমেদ শানের রিপোর্ট। ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপে খেলতে না পারার মানসিক ও আর্থিক ক্ষতি পোষাতে 3 দল নিয়ে 2.5 কোটি টাকার টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। জাতীয় দলের সদস্যদের নিয়ে গড়া লিটন দাসের দল ধূমকেতু একাদশ। নাজমুল শান্তর নেতৃত্বে থাকছে দুর্বার একাদশ, এবং তরুণদের নিয়ে গড়া দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী। প্রাইজ মানি হিসেবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 1 কোটি টাকা। খেলোয়াড় ও কোচিং স্টাফ সহ 20 দলের প্রত্যেকেই পাবেন সমান 5 লাখ করে টাকা। ম্যাচ ফি 50,000 টাকার পাশাপাশি প্রতি ম্যাচে জয়ী দল পাবে 10 লাখ করে টাকা। ম্যাচ সেরা 1 লাখ এবং টুর্নামেন্ট সেরার জন্য থাকবে 5 লাখ টাকা পুরস্কার। এছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক পাবেন 3 লাখ করে টাকা। তবে এই আসরকে আর্থিক ক্ষতি পোষানোর চাইতে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন দেশের 2 সেরা কোচ। একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাউতাসে মরে যাব। আমি কালকে বাঁচবো না মরবো সেটা আমি জানি না, বাট ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার মনে হয় আমার কারেন্ট আমার পজিশন যেটা আছে, যেটা আমি সবচেয়ে বেস্ট করতে পারি, আমি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি, আমার খেলাটা ইমপ্রুভ করতে পারি,
যেন আমরা ডেভেলপ করতে পারি। অ্যাজ এ টি-20 টিম আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, তার থেকে যেন আমরা আরও বেটার করতে পারি সামনে। এখানে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকবে। যারা ন্যাশনাল টিম তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ থাকবে, আমরা যারা এইচপি বা ইমার্জিং প্লেয়ারদের নিয়ে দল গঠন করা সেটার চ্যালেঞ্জটা ডিফারেন্ট। সো মোটিভেশন চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় ডিফারেন্টভাবে চিন্তা করা হবে। 7 ফেব্রুয়ারি লিগ পর্ব শেষে শীর্ষ 2 দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের ফ্রিতে খেলা দেখার সুযোগ রেখেছে বিসিবি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাওয়ার পর স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটি জাহানারা আলমের আনা 4টি অভিযোগের মধ্যে 2টির ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে, বাকি 2টি প্রমাণিত হয়নি। বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বোর্ড। বিবৃতিতে নিয়মকানুন এবং প্রযোজ্য আইন অনুসারে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বললেন তারেক রহমান। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামাত বিপদে দেশ ছেড়ে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামাত ইসলামের ইশতিহার ঘোষণা। পাহাড়ে অশান্তি দূর করার অঙ্গীকার। তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট। জরিপে বিএনপির প্রতি 70% মানুষের সমর্থনের তথ্য। এবং নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী, বিদায় নেবেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।